সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো। অনলাইন শ্রেণী কার্যক্রম অংশ হিসেবে আমি তপন স্যার, সরকারি হাজী মোহাম্মদ মোহসেন কলেজ, খুলনা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এ অধ্যায়কে আমি কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আজ এ অধ্যায়ের প্রথম পর্ব, অর্থাৎ এ পর্বে যা থাকবে: স্থায়ী সম্পদের মূল্যায়ন, অপচয় ধার্যের কারণ, অপচয় ধার্যের পদ্ধতি, প্রাকৃতিক সম্পদ ও অদৃশ্যমান সম্পদের ধারণা সম্পর্কে ব্যাখ্যা। এবার আসা যাক স্থায়ী সম্পত্তির ধারণা সম্পর্কে। স্থায়ী সম্পদ হল কারবারের দৃশ্যমান সম্পত্তি, যা ব্যবসায়ের পরিচালন কাজে ব্যবহার করা হয়, কিন্তু এ সম্পদ বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয় না। সুতরাং এ সম্পত্তি থেকে ব্যবসায় প্রতিষ্ঠান বহু বছর ধরে সেবা প্রত্যাশা করে। ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন অবস্থা ভালো রাখার উদ্দেশ্যে এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানসমূহ স্থায়ী সম্পত্তিতে উল্লেখযোগ্য অর্থ বিনিয়োগ করে থাকে। এবার আসি স্থায়ী সম্পদের শ্রেণী বিভাগে। স্থায়ী সম্পদকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: ১. স্পর্শনীয় সম্পদ, ২. অস্পর্শনীয় সম্পদ, ৩. প্রাকৃতিক সম্পদ। এবার আসি স্পর্শনীয় সম্পদে। প্রথমে আসা যাক ভূমি কি। ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য যে জায়গার উপর দালান কোঠা, উৎপাদনকারী প্লান্ট এবং অফিস তৈরি করা হয় বা ব্যবহার করা হয়, সে স্থানকে ভূমি বলে। অর্থাৎ এ সম্পর্কে যদি আমরা একটু অঙ্ক দেখি, পিইউ লিমিটেড তাদের শিল্প স্থাপনের জন্য সিটি গ্রুপের নিকট হতে নগদ 10 লাখ টাকায় ভূমি অধিগ্রহণ করে, যার মধ্যে 2% নগদ বাট্টা অন্তর্ভুক্ত। ভূমি ক্রয়ের সময় নিম্নোক্ত খরচসমূহ সংঘটিত হয়, যেমন রেজিস্ট্রি খরচ 30,000 টাকা, অবলেখকের কমিশন 5,000 টাকা, আইন খরচ 4,000 টাকা, পুরাতন বিল্ডিং অপসারণ খরচ 8,000 টাকা, পুরাতন বিল্ডিং বিক্রয় হতে আয় 2,000 টাকা। উক্ত তথ্যের ভিত্তিতে ভূমির মূল্য নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আসা যাক সমাধানে। এখানে নগদ মূল্য ছিল 10 লাখ টাকা, 2% বাট্টা বাদ দেওয়ার পরে দাঁড়ায় 9,80,000 টাকা। ভূমি বাবদ খরচ হয়েছে রেজিস্ট্রি খরচ 30,000 টাকা, অবলেখকের কমিশন 5,000 টাকা, আইন খরচ 4,000 টাকা এবং পুরাতন বিল্ডিং বাবদ ব্যয় হয়েছে 8,000 টাকা। কিন্তু পুরাতন বিল্ডিংয়ের কিছু মালামাল বিক্রি করে পাওয়া গিয়েছে 2,000 টাকা। সুতরাং পুরাতন বিল্ডিং ব্যয় বাবদ ব্যয় হয়েছে 6,000 টাকা। তাহলে এখানে মোট খরচ দাঁড়ায় 45,000 টাকা, আর নগদ ভূমি ক্রয় মূল্য ছিল 9,80,000 টাকা। এই দিয়ে মোট ভূমির ব্যয় দাঁড়ায় 10,25,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই এখানে ভূমি ব্যয় সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ।
এবার আসা যাক এই ভূমি ব্যয়ের প্রভাব কি। প্রথমে আসি জাবেদা, অর্থাৎ ভূমি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 10,25,000 টাকা। এবার আসি এটির প্রভাব কোথায় ছিল। তোমরা জানো হিসাব সমীকরণটা এরকম: সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকবে অবশ্যই দায় প্লাস মালিকানা সত্ত্ব একই হতে হবে। এখানে ভূমি বাবদ ব্যয় হয়েছে 10,25,000 টাকা, অর্থাৎ সম্পদ এসেছে 10,25,000 টাকা, যেটি প্লাস। আবার এটি বাবদ নগদ চলে গিয়েছে 10,25,000 টাকা, অর্থাৎ সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব উভয় পাশ একই আছে। এবার আসা যাক নগদ প্রবাহে এর প্রভাবটা কি। নগদ প্রবাহে 10,25,000 টাকা ডিক্রিজ হয়েছে। সুতরাং তোমরা ভূমি ব্যয় সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছ। এবার আসি ভূমি উন্নয়ন ব্যয়। একটি সুসজ্জিত বিল্ডিং দেখতে পাচ্ছি, যেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, আন্ডারগ্রাউন্ড আছে। সুতরাং সংজ্ঞাটি দেখা যাক। ভূমির উপর ফেন্সিং, লাইটিং সিস্টেম, পার্কিং লট এবং আন্ডারগ্রাউন্ড স্প্রিংলার সিস্টেম, এ সকল খরচকে ভূমি উন্নয়ন বলে। সুতরাং বুঝতে পেরেছ ভূমি উন্নয়ন ব্যয় কি। এবার আসা যাক দালান কোঠায়। ব্যবসা প্রতিষ্ঠান হতে হলে অবশ্যই অফিস বিল্ডিং থাকতে হবে, কারখানা বিল্ডিং থাকতে হবে, স্টোর বিল্ডিং থাকতে হবে, ওয়্যার হাউস থাকতে হবে। এ সমস্ত অবকাঠামোকেই দালান কোঠা বলে। সংজ্ঞা দেখি। ব্যবসায়ের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত ভবনকে দালান কোঠা বলে, যেমন অফিস বিল্ডিং, কারখানা বিল্ডিং, স্টোর বিল্ডিং এবং ওয়্যার হাউস ভবন। এবার আসি আমরা দালান কোঠা নির্মাণের ব্যয়। দালান কোঠা নির্মাণের জন্য মালামাল, শ্রম, যুক্তিসঙ্গত উপরি ব্যয়, স্থপতির ফি, নকশা অনুমোদন খরচ, নির্মাণকালীন সময়ে গৃহীত ঋণের সুদ ও বীমা খরচকে দালান ব্যয় মূল্যের সাথে অবশ্যই যোগ করতে হবে। সুতরাং তোমরা বুঝতে পেরেছ দালান কোঠায় কি কি থাকতে পারে। এবার আসি যন্ত্রপাতি বা সরঞ্জামে। কারখানা বা অফিসে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সরঞ্জাম, যেমন কম্পিউটার, ফটোকপি মেশিন, আসবাবপত্র। এ সম্পর্কে যদি আমরা একটা উদাহরণ দেখি। পিউ লিমিটেড নগদ 8 লাখ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। তার সাথে সম্পর্কিত খরচসমূহ ছিল এরকম: বিক্রয় কর 40,000 টাকা, বীমা খরচ 6,000 টাকা, সংস্থাপন খরচ 7,000 টাকা। এবার মেশিনের ব্যয় নির্ণয় করতে হবে। সমাধানে আসা যাক। পিউ লিমিটেডের ভূমি ক্রয় বাবদ ব্যয় ছিল 8 লাখ টাকা, বিক্রয় কর ছিল 40,000 টাকা, বীমা খরচ ছিল 6,000 টাকা, সংস্থাপন খরচ ছিল 7,000 টাকা। সুতরাং মেশিনের মোট ব্যয় দাঁড়ায় 8,53,000 টাকা। তাহলে তোমরা বুঝতে পেরেছ মেশিনের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। এবারের ইফেক্টটা দেখি আমরা। প্রথমে জাবেদায় দেখা যাক।
মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ মেশিন বাবদ ব্যয় হয়েছে ৮,৫৩,০০০ টাকা, নগদ চলে গিয়েছে ৮,৫৩,০০০ টাকা। সমীকরণে প্রভাব কোথায়? সম্পদ হিসেবে এসেছে মেশিন ৮,৫০,০০০ টাকা, নগদ চলে গিয়েছে ৮,৫০,০০০ টাকা। নগদ প্রবাহে প্রভাবটা কি? নগদ প্রবাহ ৮,৫০,০০০ টাকা ডিক্রিজ হয়েছে। সুতরাং তোমরা মেশিন সম্পর্কিত ব্যয় বুঝতে পেরেছ। এবার আসি অস্পর্শনীয় সম্পদ, ইনটেনজিবল অ্যাসেট। এ সম্পর্কে ইনটেনজিবল মে অ্যারাইজ ফ্রম দ্য ফলোয়িং রিসোর্সেস। অর্থাৎ এ সম্পর্কে তিনটি করণীয় আছে। ১. গভর্নমেন্ট গ্রান্ট সাচ অ্যাজ প্যাটেন্ট, কপিরাইট, লাইসেন্স, ট্রেডমার্ক অ্যান্ড ট্রেড নেম। অর্থাৎ আমরা যদি চিত্র দেখি, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এ সম্পর্কে আমি পর্ব 3-তে বিস্তারিত আলোচনা করেছি। এবার আসি ২ নম্বরে কি বলছে। Acquisition of another business in which the purchase price includes a payment for goodwill. অর্থাৎ গুডউইল সম্পূর্ণ নির্ভর করে প্রতিষ্ঠানের সেবা দানের উপর। এবার আসি ৩ নম্বরে, প্রাইভেট monopolistic arrangement arising from the contractual agreement such as franchise and lease. সুতরাং তোমরা অস্পর্শনীয় সম্পদ সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছ। এবার আসি প্রাকৃতিক সম্পদে। কিছু চিত্র দেখতে পাচ্ছ, তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, কয়লা খনি, বনাঞ্চল, এগুলো সবই প্রাকৃতিক সম্পদ। যে সম্পত্তি প্রকৃতি থেকে ব্যবহার, উত্তোলন বা আহরণের সাথে সাথে হ্রাস পেতে থাকে তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেহেতু ব্যবহারের ফলে এসব সম্পত্তি ক্রমাগত কমতে থাকে, অর্থাৎ পুনরুদ্ধার করা সম্ভব হয় না, তাই তাকে ক্ষয়শীল সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। এ সম্পর্কে আরও দেখা যাক। প্রাকৃতিক সম্পদের ব্যয় নির্ণয় সম্পর্কে ওয়েগ্রান্ট, কিশো অ্যান্ড কিমেল তাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালস গ্রন্থে দুটি বিশেষ বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। বৈশিষ্ট্য দুটি এমন: ১. প্রাকৃতিক সম্পদকে কার্য উপযোগী করার জন্য এ সম্পদ উত্তোলন করা হয়। ২. প্রাকৃতিক কাজের দ্বারা এটি পুনঃস্থাপনযোগ্য। প্রাকৃতিক সম্পদ সংগ্রহের জন্য যে মূল্য ধার্য করা হয় তাকে ওই সম্পদের ব্যয় গণ্য করা হয়। আবিষ্কৃত সম্পদের ক্ষেত্রে ব্যয় হবে সম্পত্তির জন্য প্রদত্ত মূল্য। এবার আসি স্থায়ী সম্পত্তির মূল্যায়ন। ক্রয় মূল্যনীতি, কস্ট প্রিন্সিপালস অনুযায়ী স্থায়ী সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়। এই নীতি অনুযায়ী সম্পত্তির ক্রয় মূল্য বা আদি মূল্যের ভিত্তিতে হিসাবভুক্ত করা হয়। বাজার মূল্য বা পুনঃস্থাপন মূল্যে হিসাবভুক্ত করা হয় না। সুতরাং সম্পত্তির ক্রয় মূল্য বা আদি মূল্য বলতে উক্ত সম্পত্তির অর্জন এবং তা ব্যবহার উপযোগী করতে যেসব খরচ হয় তাদের সমষ্টিকে বোঝায়। যেমন একটি মেশিনের মূল্য বলতে তার ক্রয় মূল্য, মেশিনের বহন খরচ, সংস্থাপন ব্যয় ইত্যাদিকে বোঝায়। এবার আসা যাক
অবচয়ে। সম্পত্তির মূল্য হ্রাস। একটি নতুন বিল্ডিং যার আয়ুষ্কাল শেষে অবশ্যই এরকম চিত্র দেখা যাবে। যদি একটি নতুন গাড়ি কেনা হয়, আয়ুষ্কাল শেষে অবশ্যই মূল্য অবনতি ঘটবে। অর্থাৎ অবচয় হলো কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যবহৃত স্থায়ী সম্পত্তির ব্যবহার, কালের আবর্তন, অপরিচালন, সরাসরি ভোগ ও বাজার মূল্যের স্থায়ী পতন ইত্যাদি দৃশ্যমান ও অদৃশ্য কারণে সম্পত্তির গুণ, পরিমাণ ও মূল্যের যে হ্রাস ঘটে তাকে অবচয় বলে। এ সম্পর্কে আর.এন. কোটার বলেছেন, আর.এন. কোটারের মতে, depreciation is the gradual and the permanent decrease in the value of an asset from any cause. অর্থাৎ যে কোনো কারণে সম্পত্তির স্থায়ী ও কড়াই মূল্য অবনতিই হল অবচয়। সুতরাং নির্দিষ্ট কোনো হিসাবকালের মুনাফা নির্ণয়ে অর্জিত মুনাফা হতে খরচ হিসেবে সম্পত্তির ব্যবহারজনিত ব্যয়ের যে অংশ বাদ দেয়া হয় তাকে অবচয় বলে। এবার আসা যাক অবচয় ধার্যের কারণে। অবচয় ধার্যের কারণকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে: এক, অভ্যন্তরীণ কারণ; দুই, বাহ্যিক কারণ। আসা যাক অভ্যন্তরীণ কারণে। সম্পত্তির অন্তর্নিহিত স্বাভাবিক কারণে অবচয়ের সৃষ্টি হলে তাকে অবচয়ের অভ্যন্তরীণ কারণ বলে। যেমন ব্যবহারজনিত ক্ষয়, সময়ের প্রবাহ, সম্ভোগ বা নিষ্কাশন। এবার আসি বাহ্যিক কারণে। সম্পত্তির অন্তর্নিহিত স্বাভাবিক কারণ ছাড়া যখন অন্য কোনো কারণে মূল্য হ্রাস ঘটে তখন সে কারণকে বাহ্যিক কারণ বলা হয়। যেমন অপ্রচলন, বাজার দরের স্থায়ী হ্রাস, অব্যবহার, অস্বাভাবিক কারণ। এবার আসা যাক অবচয় নির্ধারণের বিবেচ্য বিষয়ে। অবচয় নির্ধারণের বিবেচ্য বিষয়কে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে: এক, সম্পত্তির ক্রয় মূল্য; সম্পত্তির কার্যকরী জীবন; সম্পত্তির ভগ্ন অবশেষ মূল্য। আসা যাক সম্পত্তির ক্রয় মূল্যে। সম্পত্তি ক্রয় করে যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় তাই অবচয় ধার্যের জন্য ভিত্তি হিসাবে ধরতে হয়। সম্পত্তির মূল্য বলতে বোঝায় সম্পত্তির ক্রয় মূল্য, সম্পত্তির কার্যস্থলে আনার খরচ, সম্পত্তি স্থাপনের ব্যয়, সম্পত্তি কার্য উপযোগী করার জন্য অন্যান্য প্রত্যক্ষ খরচ। অর্থাৎ এই ক্রয় মূল্যকে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ করে অবচয় নির্ধারণ করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, এটি মনে রাখতে হবে। এবার আসি সম্পত্তির কার্যকরী জীবন। অবচয় পরিমাপের জন্য সম্পত্তি থেকে কত বছর ধরে সুবিধা ভোগ করা যাবে, অর্থাৎ সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল কত, সে সম্পর্কে অনুমান প্রয়োজন। অর্থাৎ সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল বলতে বস্তুগত আয়ুষ্কাল বা অর্থনৈতিক আয়ুষ্কালকে বিবেচনা করা হয়। সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল সঠিকভাবে নির্ধারণ করা একটু কষ্টসাধ্য ব্যাপার। সুতরাং সম্পত্তি অতীতে ব্যবহার হয়ে থাকলে সে সম্পর্কে অভিজ্ঞতা, কারিগরি বিশেষজ্ঞের পরামর্শ ইত্যাদির উপর ভিত্তি করে সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল সম্পর্কে অনুমান করা হয়। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই বুঝতে পেরেছ সম্পত্তির কার্যকরী জীবন সম্পর্কে। এবার আসি
সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য কি? সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল শেষে যে মূল্যে সম্পত্তিটি বিক্রয় করা যাবে তাই ভগ্নাবশেষ বা অবশিষ্টাংশ মূল্য। এটি আনুমানিক মূল্য এবং অবচয় নির্ধারণের সময় অবশ্যই এই মূল্যকে বিবেচনা করতে হবে। অবচয় সম্পর্কে তোমাদের মনে কয়েকটি প্রশ্নের উদ্ভব হতে পারে। ১ একটি কি, ২ এবং ৩। প্রশ্নগুলো দেখি। অবচয় কি খরচ? অবচয় কি মূলধন? অবচয় কি তহবিলের উৎস? আসা যাক। অবচয় হলো সম্পদের কর্মদক্ষতা ব্যবহারের একটি ব্যয়। এটি একটি অদৃশ্য ও অনগদ ব্যয়, অর্থাৎ অন্যান্য খরচের মতো অবচয়ের জন্য প্রতিষ্ঠানকে কোনো নগদ অর্থ প্রদান করতে হয় না। অথচ প্রতিষ্ঠানের প্রকৃত ফলাফল নির্ণয়ের উদ্দেশ্যে নিয়মিত খরচ হিসেবে অবচয়কে অন্যান্য খরচের পাশাপাশি আয়ের বিপক্ষে দেখিয়ে নেট লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। সুতরাং তোমরা বুঝতে পেরেছ অপচয় খরচ কিনা। এবার আসি মূলধনে। এর ফলে প্রতিষ্ঠানের ধার্যকৃত অবচয়ের সমপরিমাণ নগদ অর্থ প্রতিষ্ঠানে থেকে যায়, যা কার্যকরী মূলধন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে বুঝতে পেরেছ অবচয় মূলধন কিনা। সুতরাং বলা যায় অবচয় তহবিলের প্রবাহ। আবার অবচয় প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী মূলধনের যোগান দিয়ে থাকে। অবচয় তহবিল পদ্ধতি অনুযায়ী অবচয় ধার্য করে ওই পরিমাণ অর্থ কারবারের বাইরে লগ্নিতে বিনিয়োগ করা হয় অথবা ওই পরিমাণ অর্থের বিমাপত্র গ্রহণ করা হয়। ফলে সংশ্লিষ্ট সম্পদের আয়ুষ্কাল শেষে লগ্নিটি বিক্রয় করে বা বিমাপত্রটি ভেঙে নতুন একটি সম্পদ ক্রয় করা যায়। সুতরাং নিঃসন্দেহে বলা যায় অবচয় তহবিল সংগ্রহের একটি উৎস। শিক্ষার্থীবৃন্দ, তাহলে ৩টি প্রশ্নের সমাধান তোমরা পেয়েছ। এবার আমরা আসি অবচয় ধার্যের পদ্ধতি। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্নতা থাকায় তাদের স্থায়ী সম্পত্তিগুলোও ভিন্ন প্রকৃতির হয়, আর তাই তাদের অবচয় ধার্যের পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। অবচয় ধার্যের পদ্ধতি মূলত ২ প্রকারের, যেমন ক সময় জ্ঞাপন পদ্ধতি, টাইম ফ্যাক্টর মেথড। খ ব্যবহার জ্ঞাপন পদ্ধতি, ইউজ ফ্যাক্টর মেথড। এবার আসা যাক সময় জ্ঞাপন পদ্ধতিতে। সময় জ্ঞাপন পদ্ধতিকে ৩টি ভাগে বিভক্ত করা হয়। ১ সরলরৈখিক পদ্ধতি, স্ট্রেট লাইন মেথড। ২ হ্রাসমান অবচয় পদ্ধতি, ডিক্রিজিং চার্জ মেথড। এখানে আবার ৩ ভাগে বিভক্ত করা হয়েছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি, দ্বিগুণ হ্রাসপ্রাপ্ত জের পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। ৩ তড়িৎ অবচয় পদ্ধতি। আসা যাক ব্যবহার জ্ঞাপন পদ্ধতিতে, অর্থাৎ ইউজ ফ্যাক্টর মেথড। ইউজ ফ্যাক্টর মেথডকে ২ ভাগে বিভক্ত করা হয়েছে। ১ যন্ত্র ঘণ্টা হার পদ্ধতি, অর্থাৎ মেশিন আওয়ার রেট মেথড। ২ উৎপাদন একক পদ্ধতি, ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্যাপ কর্তৃক স্বীকৃত পদ্ধতি ৩টি। দেখা যাক কি কি। সরলরৈখিক পদ্ধতি, স্ট্রেট লাইন মেথড। উৎপাদন একক পদ্ধতি, ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সর্বজন স্বীকৃত
গ্যাপ কর্তৃক অবচয় ধার্যের পদ্ধতি নিয়ে পরবর্তী পর্বে আমি আলোচনা করব। আজ এখানেই আমি এ পর্বে শেষ করছি। পরবর্তী পর্বে যা থাকবে, অবচয় ধার্যের পদ্ধতির ব্যাখ্যা, সম্পত্তি হিসাব, অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাবের পদ্ধতি মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী পর্বে অঙ্ক আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব প্রয়োজন না হলে বাইরে যাবে না। যদি বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যয়ে সুন্দর ও সোনালী দিনের প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।